একটা দল নিষিদ্ধ করবে, তো করবেটা করতে পারবে? ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট কোনোদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, পারবে না। এখানে এটা করলে পরে সারা দুনিয়া এটাকে গ্রহণ করবে না। কেন দেখেন না আপনি, জাতিসংঘ যখন রিপোর্ট দিয়ে গেল অনেক কথা কইছে, এক জায়গায় কিন্তু বলে দিচ্ছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। ইউরোপিয়ান কান্ট্রি গুলো তো পৃথিবীর কেউ এটাকে সাপোর্ট করবে না। তো আওয়ামী লীগ ফিরে আসবে, আমি যে এটা কিন্তু সম্পূর্ণ, কিন্তু আবার পার্সোনাল অপিনিয়ন, কিন্তু আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে। কারণ আওয়ামী লীগ একটা বিরাট দল, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী আছে এবং আবার ভালো করবে এদেশে, এটা হবে। যে যত চেষ্টা করুক, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুয়া বলছে আওয়ামী লীগের সে নিশ্চিহ্ন করে দিবে, হ্যান করুক, এগুলো বোগাস কথাবার্তা ভাই, এগুলো ছোট বাচ্চা মানে পোলাপানের কথা, এর বাস্তবতা না এটা। কিন্তু শেখ হাসিনা আবার এখানে আসবে। একটা দুর্ভাগ্যজনক আমি বলি আপনাকে, এই সরকারের কিছু কিছু লোক তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে, এটা বলে বলে এবং তাদের কিছু আপনার বাল সুলভ কর্মকাণ্ডের কারণে তারা বরং শেখ হাসিনাকে ফেরত আনার একটা চেষ্টা করতেছে বলে আমি মনে করি। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যেমন ধরেন এই যে 32 নম্বরটা ভাঙা হচ্ছে না? আচ্ছা, এটা কে ভাঙলো? এটা কি সরকার ভাঙছে? ভাঙে নাই। সরকারকে এই ভাঙায় খুশি হয়েছে, মনে মনে খুশি হইতে পারে, আমি জানি না। কিন্তু প্রকাশ্যে যেদিন ভাঙা হলো তারপরের দিন কি প্রধান উপদেষ্টা 2বার বিবৃতি দেয় নাই? 2বার দিচ্ছে। একবার দুপুরে দিচ্ছে, তার মনে হয়েছে বোধহয় বিবৃতিটা কম হয়ে গেল, আবার রাতের বেলা দিচ্ছে, গভীর রাতে। 2বার তারা বিবৃতি দিয়ে এই ঘটনা কিন্তু নিন্দা করছে। তার মানে ওনাদের নিন্দা করতে হয়েছে। কেন করতে হয়েছে? সারা দুনিয়াকে দেখানোর জন্য এটা আমরা চাই নাই। কিন্তু ওনারা এটা চায় নাই, এটাকে ওনারা প্রমাণ করতে পারছে কোনো একটা কাজের মাধ্যমে? পারে নাই। এর মাধ্যমে হয়েছেটা কি? এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো কি, এই যে শেখ হাসিনা ইন্ডিয়ায় যে লুকায় আছে, পালাই আছে, অথবা ইন্ডিয়া তাকে থাকতে দিছে, যখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলাটা শুরু হয়েছে এবং যখন নাকি আদালত তার বিরুদ্ধে একটা রায় দিবে অথবা আদালতে মামলার জন্য তাকে আনার প্রয়োজন হবে, তখন কিন্তু সারা দুনিয়ার কাছে ইন্ডিয়া কিন্তু একটা মানে আপনার বেকায়দায় ছিল একদিন। তারা বলতে পারতো না, যুক্তি দিয়ে বুঝাইতে পারতো না যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। এখন কি হলো, এই ঘটনার মাধ্যমে তারা শেখ হাসিনার পক্ষে একটা যুক্তি আমরা ওনাদের হাতে উঠাই দিলাম। এই তৌহিদি জনতা এবং তাদের যারা উস্কাইছে তারা একটা ওদের হাতে একটা যুক্তি উঠাই দিল। কি যুক্তি উঠাই দিল? দেখেন, আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তিটা আছে সেই চুক্তিতে বলা হয়েছে তারা আমাদের বন্দীকে ফেরত দিতে বাধ্য। খালি একটা অপশন আছে যেখানে ফেরত না দিলেও পারবে, সেটা হলো যদি আশ্রয়দাতা রাষ্ট্র মনে করে যে এই বন্দীকে ফেরত দিলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন, তখন তারা নাও দিতে পারে। সিম্পলি এই ঘটনাটা আমরা ঘটাই দিলাম 32 নম্বর ধ্বংস করে। কি হলো, এখন তারা বলবে যে শেখ হাসিনা দেশে নাই, তার বাবার একটা বাড়ি যেটা ব্যক্তি মালিকানায় নাই, ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে, প্রকারান্তরে এটা প্রপার্টি অফ গভর্নমেন্ট, এটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে, সেইটা ভেঙে গুড়িয়ে দিয়ে আপনারা আসলে এই সরকার আসলে একটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে। যেহেতু তার বাড়িটাই রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় মধ্যে পড়ে গেছে, অতএব শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়বেই। তাহলে শেখ হাসিনাকে কিন্তু আমরা আনার চেষ্টা যে করতে পারতাম, সেই জায়গায় কিন্তু আমরা একটা সমস্যা ক্রিয়েট করলাম এই বাড়িটা ভেঙে, এবং অন্য অন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িটা ভেঙে। এই কাজটা ইনিশিয়েট কে করেছে বলেন? ইনিশিয়েট কে করেছে? বিদেশে বসে যে পীর সাহেব করছে ইনিশিয়েট, তো উনি তো আলটিমেটলি ইন্ডিয়াকে সুবিধা করে দিল রে ভাই। সে তো আলটিমেটলি শেখ হাসিনার সুবিধা করে দিল। সারাদিন শেখ হাসিনা নামে গালাগালি করে আর আসল কামটা সে করে দেয় এইভাবে। এই জিনিসটা বুঝতে হবে। আমাদের অর্ধশিক্ষিত লোকেরা এটা বুঝে না, তারা পীর সাহেব জিন্দাবাদ বইয়া মাঠে নেমে যায়। এগুলি করে দেশে যখন অস্থিতিশীল সিচুয়েশন ক্রিয়েট করে, এই যে যদি অস্থিতিশীল হয়, কার লাভ রে ভাই? আল্লাহ বলেন যার লাভ সে তার পারপাস সাফ করতেছে,
বসে না এটা, এবং এটা গভর্নমেন্ট পরে বুঝতে পারছে যে গভর্নমেন্ট এটা কি করলো, গভর্নমেন্ট তার পাতা ফাঁদে পা দিছে, এখনো দিয়ে যাচ্ছে। এইটাই হলো ট্র্যাজেডি আমাদের। আরেকটা জিনিস বলে শেষ করি শেখ হাসিনার ব্যাপারটা নিয়ে, যে যখন বলছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগের স্বীকৃত নেতা হলো শেখ হাসিনা, তো আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে যায় নাকি লোকজন আছে একদম তৃণমূল পর্যায়ে, তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যে আমাদের নিষিদ্ধ করতেছে, তাহলে আমরা এর প্রতিবাদ করতে হবে, এটাকে প্রতিরোধ করতে হবে। এবং প্রতিরোধ করার জন্য তারা এখনকার পর্যন্ত দৃশ্যত যে নেতা শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে, তারা ভাবতেছে ওনাকে নিয়েই ফিরতে হবে। অথচ সরকার যদি বলতো যে আওয়ামী লীগের প্রত্যেকটা করাপ্ট লোকের, প্রত্যেকটা ক্রিমিনাল লোকের আমরা বিচার করব, কিন্তু আওয়ামী লীগের মতো থাকবে, তারা ওইখানেও একটা বোকামি করছে, এবং সেই বোকামিটা কিন্তু ওই মানে বাইরের প্রেসক্রিপশনই হয়েছে। এবং সেই বোকামিটা কি তার দল নিষিদ্ধ করবে, তো করবেটা করতে পারবে। ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট কোনোদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, পারবে না। এখানে এটা করলে পরে সারা দুনিয়া এটাকে গ্রহণ করবে না। কেন দেখেন না আপনি, জাতিসংঘ যখন রিপোর্ট দিয়ে গেল অনেক কথা কইছে, এক জায়গায় কিন্তু বলে দিচ্ছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। ইউরোপিয়ান কান্ট্রি গুলো তো পৃথিবীর কেউ এটাকে সাপোর্ট করবে না। তো কিছু লোক উস্কে দেয়, কিছু লোক উস্কে দিচ্ছে, তারা তাদের মধ্যে মানে দুই একজন বলতেই হয়, তারা দুই একজন বিদেশে অবস্থান করে, তারা ওইখান থেকে এদেরকে উস্কে দেয়, সত্য মিথ্যা আবল তাবল কথা বলে, অর্ধ সত্য নানা রকম ভাবে বলে, নানা রকম মানে আপনার লজিকের নানা রকম বিকৃতি করে তারা উস্কে দেয়। আমি এদেরকে লক্ষ্য করে একটা কথা বলি, ভাই আপনারা তো উস্কে দিচ্ছেন, আপনারা তো দেশে নাই, আপনারা দেশে আসেন, ঠিক আছে হাসিনা সরকারের আমলে আপনারা আসতে পারতেন না, আপনাদের নানা রকম রিস্ক ছিল, এখন আসেন না কেন? দেশে আসেন, এসে বসেন, কথা বলেন, এদের সঙ্গে মিশেন, যাদেরকে আপনি রাজপথে ঠেলে দিচ্ছেন তাদের সঙ্গে রাজপথে আপনিও যান। আপনি ওখানে বসে বসে আরামে বসে বসে এদেরকে নামাই দিবেন, ইনকিলাব জিন্দাবাদ বলে মাঠে নামাই দিবেন, নামাই দিয়ে ওখানে বসে বসে তামসা দেখবেন। আপনারা শুনেন, আপনি কখনো আগুন দেখেছেন? আগুন যখন জ্বলে, আগুনের রূপটা দেখেছেন? আগুনের রূপ কিন্তু দেখতে খারাপ না, আগুন দেখতে কিন্তু খারাপ লাগে না, লাল রঙের জলে, হ্যাঁ অল্প জলে, কম জলে জলে, কিন্তু আগুনটা যখন আপনি কাছে থেকে দেখবেন, যখন আগুনের তাপটা পাবেন, তখন আপনি জানবেন কি ভয়াবহ অবস্থার মধ্যে আপনি আছেন। তো ওরা তো আগুনের তাপ পায় না, ওরা আগুনের রূপ দেখে মুগ্ধ হয়, মোহিত হয় এবং ভাব নেয় আমি আগুন ধরাতে পেরেছি। কিন্তু আমরা যারা দেশে আছি আমরা টের পাই আগুনের তাপটা কি। আমেরিকার প্রধান নিরাপত্তা উপদেষ্টা তুলসী গ্যাবার্ড তিনি আসছেন দক্ষিণ এশীয় অঞ্চলে সফরে, বিশেষ করে ভারত সফরটা তার সব থেকে গুরুত্বপূর্ণ। ভারত সফরে তিনি যখন আসছেন কয়েকদিনের মধ্যেই শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পও আসছেন ভারতে। এই দুজনের সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে এরই মাঝে আলোচনা শুরু হয়েছে। এদিকে সেনাবাহিনী ভারতীয় পত্রপত্রিকায় তাদের সম্পর্কে যে সকল খবর প্রচার করা হচ্ছে সেই ব্যাপারে তাদের মতামত প্রকাশ করেছে। আইএসপিআর থেকে সেই মতামত প্রকাশ করা হয়েছে। কি ঘটতে যাচ্ছে সামনের দিনগুলোতে, রাজনৈতিক অবস্থা কি হতে চলেছে সে বলছিলাম। তুলসী গ্যাবার্ড আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা, তিনি ভারত সফরে আসছেন এবং তার পরপরই ডোনাল্ড ট্রাম্পও ভারত সফরে আসছেন। তুলসী গ্যাবার্ডের ভারত সফর নিশ্চিত হয়েছে, তিনি আগামী সপ্তাহে ভারতে প্রবেশ করছেন এবং ভারতে এসে আমেরিকা ভারতের দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে তো আলোচনা হবেই, নিরাপত্তা বিষয়ক আলোচনা হবে এবং দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তা বিষয়ক আলোচনা হবে। অজিত দোভাল ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতীয় ম্যাজিক ম্যান বলা হয় তাকে, তার সঙ্গে মূলত মূল আলোচনাটা হবে, নরেন্দ্র মোদীর সঙ্গেও হবে। যখন তুলসী গ্যাবার্ড আসছেন তখন বাংলাদেশের প্রসঙ্গ খুব করে আলোচিত হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সরকার, বাংলাদেশের আগের সরকার, একেবারে স্পষ্ট করে বললে বলা যায় ইউনূস সরকারের ভবিষ্যৎ কি হবে, শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে ভারতে, শেখ হাসিনা তাকে ভারত বাংলাদেশকে ফেরত দেবে কিনা, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি ঠেলে দেবে
দেবে কিনা, নাকি শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে তুলসী গ্যাবার্ড এবং অজিত দোভাল বাংলাদেশ সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে চাপে ফেলবে, এরকম নানা ইকুয়েশন তৈরি হচ্ছে। ভারতীয় মিডিয়ায় নানা রকমের মুখরোচক খবর বলা হচ্ছে। সেই খবরের দিকে যদি আমি দৃষ্টিপাত নাও দিই, সেই খবরকে যদি আমি মূল্যায়ন নাও করি, তাও অন্তত এটুকু বলা যায় যে তুলসী গ্যাবার্ডের এই সফরে বাংলাদেশ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে সামনে আসবে। এবং তুলসী গ্যাবার্ডের এই সফরের পরপরই ডোনাল্ড ট্রাম্পের সফর। তার মানে হচ্ছে যে এই মাসের মধ্যে শেখ হাসিনার ভবিষ্যৎটা আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে। শেখ হাসিনার ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে, এবং শেখ হাসিনার ভবিষ্যৎটা পজিটিভ নেগেটিভ যেদিকেই যাক, তার পক্ষে কিংবা তার বিপক্ষে যেদিকেই যাক না কেন, ডক্টর ইউনূসের ভবিষ্যৎ কি হচ্ছে সেটাও একটা বড় বিষয়। ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন ব্যক্তি নন, এটা আমরা আগে থেকেই জানি। সেই ক্ষেত্রে তার অবস্থা কি হচ্ছে, তার সরকার টিকতে পারবে কিনা, আমেরিকার চাপ কি কেমন হবে, আমেরিকার চাপ বাড়লে আন্তর্জাতিক সমস্ত চাপই যে বাড়বে এটাও নিশ্চিত। সেদিকেই আমাদের আসলে তাকিয়ে থাকতে হবে। যখন আমরা তুলসী গ্যাবার্ডের এই সফরকে নিয়ে নানা রকমের আলোচনা দেখছি, নানা রকমের আলোচনা শুনছি, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় মিডিয়ায় যে সকল খবর করা হচ্ছে, সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহ, কু, একজনকে অ্যারেস্ট করা, 12 জনকে গৃহবন্দী করে রাখা সহ অনেক খবরই ভারতীয় মিডিয়ায় দেয়া হচ্ছে। বলা হচ্ছে সেনাবাহিনীর একজন জেনারেলকে অ্যারেস্ট করা হয়েছে এবং 12 জনকে গৃহবন্দী করে রাখা হয়েছে। খুব শীঘ্রই সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করবে, ইউনূস সরকারকে সরিয়ে ইউনূসকে গ্রেপ্তার করবে, এরকম নানা খবর আমরা ভারতীয় মিডিয়ায় শুনতে পাচ্ছি। স্পেসিফিক কোন খবরগুলোর প্রতিবাদ করলো সেনাবাহিনী সেটা খুব একটা স্পষ্ট না হলেও ওভারঅল তারা তাদের মতামত ব্যক্ত করেছে। আইএসপিআর থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী একটা সুরক্ষিত, সুসজ্জিত চেন অফ কমান্ডের একটা বাহিনী। এই বাহিনীর অভ্যন্তরে কোনো কিছু ঘটেনি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী বলিষ্ঠ অবস্থানে রয়েছে। মূলত সেনাবাহিনীর অভ্যন্তরে যে ভাঙনের কথা বলা হচ্ছে ভারতীয় মিডিয়াতে, সেগুলোরই প্রতিবাদ করা হয়েছে। এর আগে পর্যন্ত আমরা সেনাবাহিনীর কোনো স্পষ্ট বার্তা পাইনি। এই প্রথম আইএসপিআর থেকে স্পষ্ট বার্তা দেয়া হলো যে সেনাবাহিনী সঠিক এবং সাবলীল অবস্থায় রয়েছে, তাদের মধ্যে কোনো ভাঙন সৃষ্টি হয়নি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী তার চেন অফ কমান্ড ঠিক রেখে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে, এরকম কথাই তারা বলার চেষ্টা করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে যখন প্রতিবাদ জানানো হলো, তখন ভারতীয় মিডিয়ায় প্রচারিত অনেক কিছু বিষয়েই এখন ধোঁয়াশা সৃষ্টি হবে। কিন্তু ভারতীয় মিডিয়া সেনাবাহিনীর অভ্যন্তরে কি ঘটছে, এইগুলো কোথায় থেকে পাচ্ছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাদেরকে সরবরাহ করছে নাকি এগুলো আজগবি মিথ্যা খবর, সেটাও বোধহয় সময়ই প্রমাণ করে দেবে। যাই হোক, সব মিলিয়ে যে অবস্থাটা চলছে, ও আরেকটা ব্যাপার আলোচনা করা যেতেই পারে, সেটা হচ্ছে যে দেশে সম্প্রতি 2 দিন হলো 2013 সালের যে গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে এই সমন্বয়করা, ছাত্র জনতার নামে যে সমন্বয়করা, সাবেক সমন্বয়করা, নাহিদ ইসলামের মতে সমন্বয়ক পদটি আর নেই, সমন্বয়কের কোনো অস্তিত্ব নেই। তার মানে হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি, এই পার্টি থেকেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে একটা বড় ধরনের আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এবং হাসনাত আবদুল্লাহর একটা স্ট্যাটাস সেটা একেবারে স্পষ্ট করে দেয়। গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে তার স্ট্যাটাস, লাল ব্যাকগ্রাউন্ডে তার স্ট্যাটাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং গণজাগরণ মঞ্চের অন্যতম মুখ লাকি আক্তার, তাকে গ্রেপ্তারের জন্য গতকালকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল দেখেছি। কিন্তু কেন হঠাৎ করে লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে, কেন গণজাগরণ মঞ্চে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে, ব্যাপারগুলো ধোঁয়াশা। লাকি আক্তার গতকালকে যে দিনের বেলায় পুলিশের সঙ্গে যে মারামারি, ধস্তাধস্তি, পুলিশের একজন অফিসার যে নারীটিকে ঘুষি মারছিল, সেই নারীটি আসলে লাকি আক্তার, পরে নিশ্চিত হওয়া গেছে। এবং সেই কর্মকাণ্ড এই বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষের যারা, সেই মিছিলটা বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে যারা তাদের
ছিল না, সেই মিছিলটি নাকি গণজাগরণ মঞ্চের সাপোর্টারদের ছিল এবং তারা পুলিশকে বিতর্কিত করেছে, তারা প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করেছে। তারা ধর্ষকদের বিচার চেয়ে যদি কাউকে বিতর্কিত করে, ধর্ষণের বিচার চেয়ে যদি তারা ভুল করে থাকে, তাহলে তারা মহা অপরাধী করেছে। হঠাৎ করে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে এরকম ব্যাপারে কেউ কেউ আবার লেখালেখি করছেন এমনও যে 2013-র গণজাগরণ মঞ্চে এখনকার উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য ছিলেন।